আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুর রচিত হৈমন্তী। পরবর্তী পর্ব। এ তো গেল এক দিকের কথা, আবার অন্য দিকও আছে, সেটা বিস্তারিত বলিবার সময় আসিয়াছে। রাজ সংসারে আমার শ্বশুরের চাকরি। ব্যাংকে যে তাহার কত টাকা জমিল সে সম্বন্ধে জনশ্রুতি নানা প্রকার অঙ্কপাত করিয়াছে, কিন্তু কোনো অঙ্কটাই লাখের নিচে নামে নাই। ইহার ফল হইয়াছিল এই যে তাহার পিতার দর যেমন যেমন বাড়িল, হৈমর আদরও তেমন বাড়িতে থাকিল। আমাদের ঘরের কাজকর্ম রীতি পদ্ধতি শিখিয়া লইবার জন্য সে ব্যগ্র, কিন্তু মা তাহাকে অত্যন্ত স্নেহে কিছুতেই হাত দিতে দিলেন না। এমনকি হৈমর সঙ্গে পাহাড় হইতে যে দাসী আসিয়াছিল, যদিও তাহাকে নিজেদের ঘরে ঢুকিতে দিতেন না, তবু তাহার জাত সম্বন্ধে প্রশ্নমাত্র করিলেন না, পাছে বিশ্রী একটা উত্তর শুনিতে হয়। এমনিভাবেই দিন চলিয়া যাইতে পারিত। কিন্তু হঠাৎ একদিন বাবার মুখ ঘোর অন্ধকার দেখা গেল। ব্যাপারখানা এই, আমার বিবাহে আমার শ্বশুর 15,000 টাকা নগদ এবং 5,000 টাকার গহনা দিয়েছিলেন। বাবা তাহার এক দালাল বন্ধুর কাছে খবর পাইয়াছেন, ইহার মধ্যে 15,000 টাকায় ধার করিয়া সংগ্রহ করিতে হইয়াছে। তাহার সুদও নিতান্ত সামান্য নহে। লাখ টাকার গুজব তো একেবারেই ফাঁকি। যদিও আমার শ্বশুরের সম্পত্তির পরিমাণ সম্বন্ধে আমার বাবার সঙ্গে তাহার কোনো দিন কোনো আলোচনাই হয় নাই, তবু বাবা জানি না কোন যুক্তিতে ঠিক করিলেন তার বেয়াই তাহাকে ইচ্ছাপূর্বক প্রবঞ্চনা করিয়াছেন। তারপরে বাবার একটা ধারণা ছিল, আমার শ্বশুর রাজার প্রধানমন্ত্রী গোছের একটা কিছু। খবর লইয়া জানিলেন তিনি সেখানকার শিক্ষা বিভাগের অধ্যক্ষ। বাবা বলিলেন, অর্থাৎ স্কুলের হেডমাস্টার? সংসারে ভদ্রপদ যতগুলো আছে তাহার মধ্যে সবচেয়ে উঁচা। বাবার বড় আশা ছিল, শ্বশুর আজ বাদে কাল যখন কাজে অবসর লইবেন, তখন আমি রাজমন্ত্রী হইব। এমন সময়ে রাস উপলক্ষে দেশের কুটুমরা আমাদের কলিকাতার বাড়িতে আসিয়া জমা হইলেন। কন্যাকে দেখিয়া তাহাদের মধ্যে একটা কানাকানি পড়িয়া গেল। কানাকানি ক্রমে অস্ফুট হইতে স্ফুট হইয়া উঠিল। দূর সম্পর্কের কোনো এক দিদিমা বলিয়া উঠিলেন, পোড়া কপাল আমার, নাতবউ যে বয়সে আমাকেও হার মানাইল। আর এক দিদিমা শ্রেণিয়া বলিলেন, আমাদেরই যদি হার না মানাইবে, তবে অপু বাহির হইতে বউ আনিতে যাইবে কেন? আমার মা খুব জোরের সঙ্গে বলিয়া উঠিলেন, ও মা, সে কি কথা? বৌমার বয়স সবে 11 বই তো নয়। এই আসছে ফাল্গুনে 12 পা দেবে। খোট্টার দেশে ডাল রুটি খাইয়া মানুষ, তাই অমন বাড়ন্ত হইয়া উঠিয়াছে। দিদিমারা বলিলেন, বাছা, এখনো চোখে এত কম তো দেখি না। কন্যাপক্ষ নিশ্চয়ই তোমাদের কাছে বয়স ভাড়াইছে। মা বলিলেন, আমরা যে কোষ্ঠী দেখিলাম কথাটা সত্য, কিন্তু কোষ্ঠীতেই প্রমাণ আছে মেয়ের বয়স 17। প্রবীণরা বলিলেন, কোষ্ঠীতে কি আর ফাঁকি চলে না? এই লইয়া ঘোর তর্ক।
এমনকি বিবাদও হইয়া গেল। এমন সময় সেখানে হৈম আসিয়া উপস্থিত। কোনো এক দিদিমা তাহাকে জিজ্ঞাসা করিলেন, নাতবউ, তোমার বয়স কত বলো তো? মা তাহাকে চোখ টিপিয়া ইশারা করিলেন। হৈম তাহার অর্থ বুঝিল না, বলিল 17। মা ব্যস্ত হইয়া উঠিয়া কহিলেন, তুমি জানো না? হৈম কহিল, আমি জানি আমার বয়স 17। দিদিমারা পরস্পর গা টেপাটিপি করিলেন। বধূর নির্বুদ্ধিতায় রাগিয়া উঠিয়া মা বলিলেন, তুমি তো সবই জানো, তোমার বাবা যে বলিলেন তোমার বয়স 11। হৈম চমকিয়া কহিল, বাবা বলিয়াছেন? কক্ষনো না। মা কহিলেন, অবাক করিল। বেয়াই আমার সামনে নিজের মুখে বলিলেন, আর মেয়ে বলে কক্ষনো না? এই বলিয়া আর একবার চোখ টিপিলেন। এবার হৈম ইশারার মানে বুঝিল। স্বর আরও দৃঢ় করিয়া বলিল, বাবা এমন কথা কক্ষনোই বলিতে পারেন না। মা গলা চড়াইয়া বলিলেন, তুই আমাকে মিথ্যাবাদী বলিতে চাস? হৈম বলিল, আমার বাবা তো কখনোই মিথ্যা বলেন না। ইহার পরে মা যতই গালি দিতে লাগিলেন, কথাটার কালি ততই গড়াইয়া ছড়াইয়া চারিদিকে লেপিয়া গেল। মা রাগ করিয়া বাবার কাছে তাহার বধূর মূঢ়তা এবং ততোধিক এক গুয়েমের কথা বলিয়া দিলেন। বাবা হৈমকে ডাকিয়া বলিলেন, আই বড় মেয়ের বয়স 17। এটা কি খুব একটা গৌরবের কথা? তাই ঢাক পিটিয়া বেড়াইতে হইবে? আমাদের এখানে এসব চলিবে না বলিয়া রাখিতেছি। হায় রে, তাহার বৌমার প্রতি বাবার সেই মধুমাখা পঞ্চম স্বর আজ এক্কেবারে এমন বাজ খাই খাদে নাবিল কেমন করিয়া? হৈম ব্যথিত হইয়া প্রশ্ন করিল, কেহ যদি বয়স জিজ্ঞাসা করে কি বলিব? বাবা বলিলেন, মিথ্যা বলিবার দরকার নেই, তুমি বলিও আমি জানি না, আমার শাশুড়ি জানেন। কেমন করিয়া মিথ্যা বলিতে না হয় সেই উপদেশ শুনিয়া হৈম এমনভাবে চুপ করিয়া রহিল যে বাবা বুঝিলেন তাহার উপদেশটা একেবারেই বাজে খরচ হইল। হৈমর দুর্গতিতে দক্ষ করিব কি, তাহার কাছে আমার মাথা হেঁট হইয়া গেল। সেদিন দেখিলাম শরৎ প্রভাতের আকাশের মতো তাহার চোখের সেই সরল উদার দৃষ্টি একটা কি সংশয়ে ম্লান হইয়া গেছে। ভীত হরিণীর মতো সে আমার মুখের দিকে চাহিল। ভাবিল, আমি ইহাদিগকে চিনি না। সেদিন একখানা শৌখিন বাঁধাই করা ইংরেজি কবিতার বই তাহার জন্য কিনিয়া আনিয়াছিলাম। বইখানি সে হাতে করিয়া লইল, আস্তে আস্তে কোলের উপর রাখিয়া দিল, একবার খুলিয়াও দেখিল না। আমি তাহার হাতখানি তুলিয়া ধরিয়া বলিলাম, হৈম, আমার উপর রাগ করো না, আমি তোমার সত্যি কখনো আঘাত করব না, আমি যে তোমার সত্যির বাঁধনেই বাঁধা। হৈম কিছু না বলে একটুখানি হাসল। সে হাসি বিধাতা যাহাকে দিয়েছেন তাহার কোনো কথা বলবার দরকার নেই। পিতার আর্থিক উন্নতির পর হইতে দেবতার অনুগ্রহকে স্থায়ী করিবার জন্য নতুন উৎসাহে আমাদের বাড়িতে পূজার্চনা চলিতেছে। এ পর্যন্ত সে পর্যন্ত ক্রিয়াকর্মে বাড়ির বধূকে ডাক পড়ে নাই। নতুন বধূর প্রতি একদিন পূজা সাজাইবার আদেশ হইল। সে বলিল, মা, বলিয়া দাও কি করিতে হইবে। ইহাতে কাহারও মাথায় আকাশ ভাঙিয়া পড়িবার কথা নয়, কারণ সকলেরই জানা ছিল মাতৃহীন প্রবাসী কন্যা মানুষ। কিন্তু হৈমকে লজ্জিত করাই এই আদেশের হেতু।
সকলেই গালে হাত দিয়া বলিল, ও মা, এ কি কাণ্ড! এই কোন নাস্তিকের ঘরের মেয়ে! এবারে সংসার হইতে লক্ষ্মী ছাড়িল, আর দেরি নাই। এই উপলক্ষে হৈমর বাপের উদ্দেশ্যে যাহা না বলিবার তাহাও বলা হইল। যখন হইতে কটু কথার হাওয়া দিয়েছে, হৈম একেবারে চুপ করিয়া সমস্ত সহ্য করিয়াছে। একদিনের জন্য কাহারও সামনে সে চোখের জলও ফেলে নাই। আজ তাহার বড় বড় দুই চোখ ভাসাইয়া দিয়া জল পড়িতে লাগিল। সে উঠিয়া দাঁড়াইয়া বলিল, আপনারা জানেন সে দেশে আমার বাবাকে সকলে ঋষি বলে? ঋষি বলে? ভারী একটা হাসি পড়িয়া গেল। ইহার পরে তাহার পিতার উল্লেখ করিতে হইলে প্রায়ই বলা হইত, তোমার ঋষি বাবা। এই মেয়েটির সকলের চেয়ে দরদের জায়গাটি যে কোথাও, তাহা আমাদের সংসারে বুঝিয়া লইয়াছিল। বস্তুত আমার শ্বশুর ব্রাহ্মণও নন, খ্রিস্টানও নন, হয়তোবা নাস্তিকও না হইবেন। দেবার্চনার কথা কোনো দিন তিনি চিন্তাও করেন নাই। মেয়েকে তিনি অনেক পড়াইয়াছেন, শুনাইয়াছেন, কিন্তু কোনো দিনের জন্য দেবতা সম্বন্ধে তিনি তাহাকে কোনো উপদেশ দেন নাই। বনমালী বাবু এ লইয়া তাহাকে একবার প্রশ্ন করিয়াছিলেন। তিনি বলিয়াছিলেন, আমি যাহা বুঝি না তাহা শিখাইতে গেলে কেবল কপটতাই শেখানো হইবে। অন্তঃপুরে হৈমর একটি প্রকৃত ভক্ত ছিল। সে আমার ছোট বোন নারানী। বৌদিদিকে ভালোবেসে বলিয়া তাহাকে অনেক গঞ্জনা সহিতে হইয়াছিল। সংসার যাত্রায় হৈমর সমস্ত অপমানের পালা আমি তাহার কাছে শুনিতে পাইতাম। একদিনের জন্য আমি হৈমর কাছে শুনি নাই। এসব কথা সংকোচে সে মুখে আনিতে পারিত না। সে সংকোচ নিজের জন্য নহে। হৈম তাহার বাপের কাছ হইতে যত চিঠি পাইত সমস্ত আমাকে পড়িতে দিত। চিঠিগুলি ছোট্ট কিন্তু রসে ভরা। সেও বাপকে যত চিঠি লিখিত সমস্তটাই আমাকে দেখাইত। বাপের সঙ্গে তাহার সম্বন্ধটিকে আমার সঙ্গে ভাগ করিয়া না লইলে তাহার দাম্পত্য যে পূর্ণ হইতে পারিত না। তাহার চিঠিতে শ্বশুরবাড়ির সম্বন্ধে কোনো নালিশের ইশারাটুকুও ছিল না। থাকিলে বিপদ। নারায়ণীর কাছে শুনিয়াছি শ্বশুরবাড়ির কথা। কি লেখে জানিবার জন্য মাঝে মাঝে তাহার চিঠি খোলা হইত। চিঠির মধ্যে অপরাধীর কোনো প্রমাণ না পাইয়া উপরওয়ালাদের মন যে শান্ত হইয়াছিল তাহা নহে, বোধ করি তাহাতে তাহারা আশাভঙ্গের দুঃখই পাইয়াছিলেন। বিষম বিরক্ত হইয়া তাহারা বলিতে লাগিলেন, এত ঘন ঘন চিঠি বা কিসের জন্য? বাপই যেন সব, আমরা কি কেহ নই? এই লইয়া অনেক অপ্রিয় কথা চলিতে লাগিল। আমি ক্ষুব্ধ হইয়া হৈমকে বলিলাম, তোমার বাবার চিঠি আর কাহাকেও না দিয়া আমাকেই দিও। কলেজে যাইবার সময় আমি পোস্ট করিয়া দেব। হৈম বিস্মিত হয়ে জিজ্ঞাসা করিল, কেন? আমি লজ্জায় তাহার উত্তর দিলাম না। বাড়িতে এখন সকলে বলিতে আরম্ভ করিল। এইবার অপুর মাথা খাওয়া হইল। বিএ ডিগ্রি শিকায় তোলা রইল। ছেলেরই বা দোষ কি? সে তো বটেই, দোষ সমস্তই হৈমর। তাহার দোষ যে তাহার বয়স 17। তাহার দোষ যে আমি তাহাকে ভালোবাসি। তাহার দোষ যে বিধাতার এই বিধি। তাই আমার হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে সমস্ত আকাশ আজ বাঁশি বাজাইতেছে। বিএ ডিগ্রি অকাতর চিত্তে আমি চুলায় দিতে পারিতাম,
কিন্তু হৈমোর কল্যাণে পণ করিলাম, পাশ করিবই এবং ভালো করিয়াই পাশ করিব। এ পণ রক্ষা করা আমার সে অবস্থায় যে সম্ভবপর বোধ হইয়াছিল, তাহার দুটি কারণ ছিল। এক তো হৈমোর ভালোবাসার মধ্যে এমন একটি আকাশের বিস্তার ছিল যে সংকীর্ণ আসক্তির মধ্যে সে মনকে জড়াইয়া রাখিত না। সেই ভালোবাসার চারিদিকে ভারী একটা স্বাস্থ্যকর হাওয়া বহিত। দ্বিতীয়, পরীক্ষার জন্য যে বইগুলি পড়ার প্রয়োজন, তাহা হৈমোর সঙ্গে একত্রে মিলিয়া পড়া অসম্ভব ছিল না। পরীক্ষা পাশের উদ্যোগে কোমর বাঁধিয়া লাগিলাম। একদিন রবিবার মধ্যাহ্নে বাহিরের ঘরে বসিয়া মার্টিনোর চরিত্রতত্ত্ব বইখানার বিশেষ বিশেষ লাইনের মধ্যপথগুলো ফাড়িয়া ফেলিয়া নীল পেন্সিলের লাঙল চালাইতেছিলাম। এমন সময় বাইরের দিকে হঠাৎ আমার চোখ পড়ল। আমার ঘরের সম্মুখে আঙিনার উত্তর দিকে অন্তঃপুরে উঠিবার একটা সিঁড়ি, তাহারই গায়ে গায়ে মাঝে মাঝে গড়াদে দেওয়া এক একটি জানলা। দেখি তাহারই একটি জানলায় হৈমো চুপ করিয়া বসিয়া পশ্চিমের দিকে চাহিয়া। সেদিকে মল্লিকদের বাগানে কাঞ্চন গাছে গোলাপি ফুলে আচ্ছন্ন। আমার বুকে ধক করিয়া একটা ধাক্কা দিল। মনের মধ্যে একটা অনবতাধান আবরণ ছিঁড়িয়া পড়িয়া গেল। এই নিঃশব্দ গভীর বেদনার রূপটি আমি এতদিন এমন স্পষ্ট করিয়া দেখি নাই। কিছু না, আমি কেবল তাহার বসিবার ভঙ্গিটুকু দেখিতে পাইতেছিলাম। কোলের উপরে একটি হাতের উপর আর একটি হাত স্থির হয়ে পড়িয়া আছে। মাথাটি দেয়ালের উপর হেলানো। খোলা চুল বাম কাঁধের উপর দিয়ে বুকের উপর ঝুলিয়া পড়িয়াছে। আমার বুকের ভিতরটা হু হু করিয়া উঠিল। আমার নিজের জীবনটা এমনই কানায় কানায় ভরিয়াছে যে আমি কোথাও কোনো শূন্যতা লক্ষ্য করিতে পারি নাই। আজ হঠাৎ আমার অত্যন্ত নিকটে অতি বৃহৎ একটা নৈরাশ্যের গহ্বর দেখিতে পাইলাম। কেমন করিয়া, কি দিয়া আমি তাহা পূরণ করিব? আমাকে তো কিছুই ছাড়িতে হয় নাই, না আত্মীয়, না অভ্যাস, না কিছু। হৈমো যে সমস্ত ফেলিয়া আমার কাছে আসিয়াছে, সেটা কতখানি তাহা আমি ভালো করিয়া ভাবি নাই। আমাদের সংসারে অপমানের কণ্টক শয়নে সে বসিয়া, সে শয়ন আমিও তাহার সঙ্গে ভাগ করিয়া লইয়াছি। সেই দুঃখে হৈমোর সঙ্গে আমার যোগ ছিল, কিন্তু তাহাতে আমাদিগকে পৃথক করে নাই। কিন্তু এই গিরিনন্দিনী 17 বৎসর কাল অন্তরে বাহিরে কত বড় একটা মুক্তির মধ্যে মানুষ হইয়াছে। কি নির্মল সত্যি এবং উদার আলোকে তাহার প্রকৃতি এমন ঋজু, শুভ্র ও সবল হইয়া উঠিয়াছে। তাহা হইতে হৈমো যে কিরূপ নিরতিশয় এবং নিষ্ঠুর রূপে বিচ্ছিন্ন হইয়াছে, এতদিন তাহা আমি সম্পূর্ণ অনুভব করিতে পারি নাই। কেননা সেখানে তাহার সঙ্গে আমার সমান আসন ছিল না। হৈমো যে অন্তরে অন্তরে মুহূর্তে মুহূর্তে মরিতেছিল, তাহাকে আমি সব দিতে পারি, কিন্তু মুক্তি দিতে পারি না। তাহা আমার নিজের মধ্যে কোথায়? সেই জন্যই কলকাতার গলিতে ওই গড়াদের ফাঁক দিয়া নির্বাক আকাশের সঙ্গে তাহার নির্বাক মনের কথা হয়, এবং এক দিন রাত্রে হঠাৎ জাগিয়া উঠিয়া দেখি সে বিছানায় নাই। হাতের উপর মাথা রাখিয়া আকাশ ভরা তারার দিকে মুখ তুলিয়া ছাতে শুইয়া আছে। মার্টিনও পড়িয়া রহিল। ভাবিতে লাগিলাম, কি করি?
শিশুকাল হইতে বাবার কাছে আমার সংকোচের অন্ত ছিল না। কখনো মুখোমুখি তাহার কাছে দরবার করিবার সাহস বা অভ্যাস আমার ছিল না। সেদিন থাকিতে পারিলাম না। লজ্জার মাথা খাইয়া তাহাকে বলিয়া বসলাম, বউয়ের শরীর ভালো নয়, তাহাকে একবার বাপের কাছে পাঠাইলে হয়। বাবা তো এক্কেবারে হতবুদ্ধি। মনে লেশমাত্র সন্দেহ রইল না যে হৈমই এরূপ অভূতপূর্ব স্পর্ধায় আমাকে প্রবর্তিত করিয়াছে। তখনই তিনি উঠিয়া অন্তঃপুরে গিয়া হৈমকে জিজ্ঞাসা করিলেন, বলি বৌমা, তোমার অসুখটা কিসের? হৈম বলিল, অসুখ তো নাই। বাবা ভাবিলেন এই উত্তরটা তেজ দেখাইবার জন্য। কিন্তু হৈমর শরীরও যে দিনে দিনে শুকাইয়া যাইতেছিল তাহা আমার প্রতিদিনের অভ্যাসবতই বুঝি নাই। একদিন বনমালীবাবু তাহাকে দেখিতে চমকাইয়া উঠিলেন। এ কে হৈম, এ কেমন চেহারা তোর? অসুখ করে নাই তো? হৈম কহিল, না। এই ঘটনার দিন 10 পরেই, বলা নাই কহা নাই, হঠাৎ আমার শ্বশুর আসিয়া উপস্থিত। হৈমর শরীরের কথাটা নিশ্চয়ই বনমালীবাবু তাহাকে লিখিয়াছিলেন। বিবাহের পর বাপের কাছে বিদায় লইবার সময় মেয়ে আপনার অশ্রু চাপিয়া নিয়াছিল। এবার মিলনের দিন বাপ যেমন তাহার চিবুক ধরিয়া মুখ তুলিয়া ধরিলেন, অমনি হৈমর চোখের জল আর মানা মানিল না। বাপ একটি কথা বলিতে পারিলেন না, জিজ্ঞাসা পর্যন্ত করিলেন না, কেমন আছিস? আমার শ্বশুর তাহার মেয়ের মুখে এমন একটা কিছু দেখিয়াছিলেন যাহাতে তাহার বুক ফাটিয়া গেল। হৈম বাবার হাত ধরিয়া তাহাকে শোবার ঘরে লইয়া গেল। অনেক কথা যে জিজ্ঞাসা করিবার আছে, তাহার বাবারও যে শরীর ভালো দেখাইতেছে না। বাবা জিজ্ঞাসা করিলেন, বুড়ি, আমার সঙ্গে যাবি? হৈম কাঙালের মতো বলিয়া উঠিল, যাব। বাপ বলিলেন, আচ্ছা, সব ঠিক করিতেছি। শ্বশুর যদি অত্যন্ত উদ্বিগ্ন হইয়া না থাকিতেন, তাহা হইলে এ বাড়িতে ঢুকিয়াই বুঝিতে পারিতেন এখানে তাহার আর সেদিন নাই। হঠাৎ তাহার আবির্ভাব কি উপদ্রব মনে করিয়া বাবা তো ভালো করিয়া কথাই কহিলেন না। আমার শ্বশুরের মনে ছিল তাহার বেয়াই একদা তাহাকে বারবার করিয়া আশ্বাস দিয়েছিলেন যে যখন তাহার খুশি মেয়েকে তার বাড়ি লইয়া যাইতে পারিবেন। এ সত্যের অন্যথা হইতে পারে, সে কথা তিনি মনেও আড়িতে পারেন নাই। বাবা তামাক টানিতে টানিতে বলিলেন, বেয়াই, আমি তো কিছু বলতে পারি না, একবার তাহলে বাড়ির মধ্যের উপর বরাত দেওয়ার অর্থ কি আমার জানা ছিল। বুঝিলাম কিছু হইবে না, কিছু হইলও না। বৌমার শরীর ভালো নাই, এত বড় অন্যায় অপবাদ। শ্বশুর মশাই স্বয়ং একজন ভালো ডাক্তার আনিয়া পরীক্ষা করাইলেন। ডাক্তার বলিলেন বায়ু পরিবর্তন আবশ্যক, নইলে হঠাৎ একটা শক্ত ব্যামও হইতে পারে। বাবা হাসিয়া কহিলেন, হঠাৎ একটা শক্ত ব্যামো তো সকলেরই হইতে পারে, এটা কি আবার একটা কথা হলো? আমার শ্বশুর কহিলেন, জানেন তো উনি একজন প্রসিদ্ধ ডাক্তার, উহার কথাটা কি? বাবা কহিলেন, অমন ঢের ডাক্তার দেখিয়াছি, দক্ষিণার জোরে সকল পণ্ডিতেরই কাছে সব বিধান মেলে এবং সকল ডাক্তারেরই কাছে সব রোগের সার্টিফিকেট পাওয়া যায়। এই কথাটা শুনিয়া আমার শ্বশুর একেবারে স্তব্ধ হইয়া গেলেন। হৈম বুঝিল তাহার বাবার প্রস্তাব অপমানের সহিত অগ্রাহ্য হইয়াছে। তাহার মন একেবারে কাঠ হইয়া গেল। আমি আর সহিতে পারিলাম না। বাবার কাছে গিয়ে বলিলাম, হৈমকে আমি লইয়া যাইব।
বাবা গর্জিয়া উঠিলেন, বটে রে, ইত্যাদি ইত্যাদি। বন্ধুরা কেহ কেহ আমাকে জিজ্ঞাসা করিয়াছেন, যাহা বলিলাম তাহা করিলাম না কেন? স্ত্রীকে লইয়া জোর করিয়া বাহির হইয়া গেলেই তো হইত, গেলাম না কেন? কেন? যদি লোক ধর্মের কাছে সত্য ধর্মকে না ঠেলিব, যদি ঘরের কাছে ঘরের মানুষকে বলি দিতে না পারিব, তবে আমার রক্তের মধ্যে বহু যুগের যে শিক্ষা তাহা কি করিতে আছে? জানো তোমরা, যেদিন অযোধ্যার লোকেরা সীতাকে বিসর্জন দিবার দাবি করিয়াছিল, তাহার মধ্যে আমিও যে ছিলাম। আর সেই বিসর্জনের গৌরবের কথা যুগে যুগে যাহারা গান করিয়া আসিয়াছে, আমিও যে তাহাদের মধ্যে একজন। আর আমি তো সেদিন লোকরঞ্জনের জন্য স্ত্রী পরিত্যাগের গুণ বর্ণনা করিয়া মাসিক পত্রে প্রবন্ধ লিখিয়াছি। বুকের রক্ত দিয়া আমাকে যে এতদিন দ্বিতীয় সীতা বিসর্জনের কাহিনী লিখিতে হইবে, সে কথা কে জানিত? পিতা কন্যায় আর একবার বিদায়ের ক্ষণ উপস্থিত হইল। এইবারেও দুজনেরই মুখে হাসি। কন্যা হাসিতে হাসিতে ভৎসনা করিয়া কহিল, বাবা, আর যদি কখনো তুমি আমাকে দেখিবার জন্য এমন ছোটাছুটি করিয়া এ বাড়িতে আসো, তবে আমি ঘরে কপাট দিব। বাপ হাসিতে হাসিতে কহিলেন, ফের যদি আসি তবে শীত কাটি সঙ্গে করিয়াই আসিব। ইহার পরে হৈমের মুখে তাহার চিরদিনের সেই স্নিগ্ধ হাসিটুকু আর একদিনের জন্যও দেখি নাই। তাহারও পরে কি হইল সে কথা আর বলিতে পারিব না। শুনিতেছি মা পাত্রে সন্ধান করিতেছেন, হয়তো একদিন মার অনুরোধ অগ্রাহ্য করিতে পারিব না।